জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। সিলেটের প্রধানমন্ত্রী সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা। বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ফ্যাসিস্ট আমলের প্রশাসনকে ধ্বংস করার অভিযোগ। সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না, দাবি ডিএমপি কমিশনারের। এখনো তলিয়ে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ হাওড় অঞ্চল। কোমর সমান পানিতে ধান কাটছেন কৃষকরা। সরকারি ধান সংগ্রহ শুরু কাল। থামছেই না শিশু মৃত্যু। উপসর্গ সম্পর্কে সচেতনতার অভাব, বাড়ছে জটিলতা। দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। ইরানে মাইন অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণ। আইআরজিসি 14 সদস্য নিহত। নৌ অবরোধ আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র। এবং মিরপুরে শেষ টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। তানজিম সাকিবের পরিবর্তে দলে সাইফুদ্দিন। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ। সংবাদ দুপুরে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। পরিবেশ বাঁচাতে যত্রতত্র প্লাস্টিক না ফেলার আহ্বান জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিশুদের সচেতন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশ জুড়ে সড়ক উন্নয়নের পাশাপাশি রেল যোগাযোগ বিস্তারের উদ্যোগ নিচ্ছে সরকার। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষা এলেই সুরমা নদী ঘিরে নীরব আতঙ্ক বাড়ে জনপদটির মানুষের। বাড়ে জলাবদ্ধতার যন্ত্রণা, সীমাহীন ভোগান্তি। ডুবে যাওয়া পথঘাটের কারণে থমকে যায় জনজীবন। বছরের পর বছর শহরটির বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেনি কেউ। অবশেষে সিলেট সফরে এসে শহরের জলাবদ্ধতা নিরসন ও নদী রক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের নেয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে অংশ নেন তিনি। উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উপরিভাগের পানির সদ্ব্যবহার করতে হবে। পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতনতার তাগিদ দেন তিনি। প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভেতরে যে সকল স্কুল আছে, সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও জানান সরকার প্রধান। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। প্রত্যাশিত দেশ গড়তে সবাইকে কঠোর পরিশ্রমের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো, তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিশ্রম যদি আমরা করি তাহলে আমাদের দেশটিকে আমরা তাদের মতন করে গড়ে তুলতে পারবো। এবং এই আত্মবিশ্বাস নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, তার কার্য পরিচালনা শুরু করেছে। বন্ধ কলকারখানা চালু, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, সিলেট মেডিকেল কলেজকে 1200 শয্যায় উন্নীত করা সহ নানা পরিকল্পনাও জানান সরকার প্রধান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সস্ত্রীক সিলেটে এসে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু প্রকল্প ও কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে একে নির্বাচনী প্রতিশ্রুতি সব বাস্তবায়ন করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান সরকার প্রধান। এর আগে সকালে সিলেট পৌঁছে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সিলেটের সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাসিয়া খাল খননের উদ্বোধন করেন তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, সিলেট। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত।
দর্শক, একদিনের সফরে সিলেটে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রী সিলেটে এখন কোথায় অবস্থান করছেন সেটা জানাবেন এবং তার বাদবাকি আর কি কি কর্মসূচি আজকে রয়েছে সেটাও বলবেন। বিপাশা, সিলেটে কিন্তু কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কিন্তু শ্বশুর বাড়ির যে জেলা সেই জেলা সিলেট, এবং তিনি শ্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে করে এসছেন আজকে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন সকাল 10টায়, এবং তারপরেই কিন্তু এখানে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেন এবং পরবর্তীতে এই চাঁদনীর ঘাট এলাকায় এই সুরমা নদীকে কেন্দ্র করে বন্যা প্রতিরোধে অবকাঠামো নির্মাণের জন্য নেয়া যে প্রকল্প সেই প্রকল্পের উদ্বোধন করেন, এবং তার পরবর্তীতে কিন্তু তিনি এখানকার একটি সুধী সমাবেশে যোগ দেন এবং সুধী সমাবেশে তিনি এই সিলেটের উন্নয়নের জন্য কিন্তু বেশ কিছু আশ্বাস দিয়েছেন। তার মধ্যে হাসপাতালের 1200 শয্যায় উন্নীত করা সহ এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস, এবং এর পাশাপাশি এখানে এই এলাকাকে একটি উৎপাদনের হাব হিসেবে তৈরি করার কিন্তু প্রতিশ্রুতি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং সেই সুধী সমাবেশ থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিলেটের সদর উপজেলারই কান্দিগাঁও ইউনিয়নের একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি এই মুহূর্তে যাত্রাপথে রয়েছেন এবং সার্কিট হাউসের সিলেট জেলার যে সার্কিট হাউস রয়েছেন সেই সার্কিট হাউসে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন মধ্যাহ্ন বিরতির জন্য, এবং এই বিরতি শেষে বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে কর্মসূচি রয়েছে, এবং সারা বাংলাদেশের যেই শিশু কিশোররা রয়েছে তাদের ভেতর থেকে খেলাধুলায় যারা প্রতিভা রয়েছে যাদের প্রতিভা রয়েছে সেই প্রতিভা অন্বেষণের জন্য কিন্তু এই নতুন করি স্পোর্টস 2026-এর আজকে উদ্বোধনী কর্মসূচি কার্যক্রম রয়েছে। সেই কর্মসূচির কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এরপর পর শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতৃত্বের সাথে কথা বলবেন সিলেটের, এবং তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই বৈঠক শেষে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আজকেই সস্ত্রীক আবার ঢাকায় ফিরবেন সন্ধ্যায়। বিপাশা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের সার্বিক তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জামায়াত জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। জুলাই সনদ নিয়ে অযথা বিতর্ক না করে ফ্যাসিস্ট আমলের ভেঙে ফেলা অর্থনীতি পুনর্গঠন করাই সব দলের লক্ষ্য হওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি। রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনায় শনিবার সকালে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে জিয়া পরিষদ। স্মরণ সভায় আমন্ত্রিত অতিথিরা আব্দুল কুদ্দুসকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। জিয়া পরিষদের যে প্রোগ্রামে আমরা ইতিপূর্বে ওনাকে বলি সঙ্গে সঙ্গে স্যার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত সরকার দেশের সব অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে যে সমাজটার তার সমস্ত যে এথিক্স সেই এথিক্সকে হারিয়ে ফেলছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই সনদের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করে জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাদ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের তিনি এই নির্দেশ দেন। এ সময় থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা সহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সততা, ন্যায়নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং দুর্নীতি প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি জানান, আগে যারা ছিল তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাস কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পুলিশ তাদের দমনে তৎপর আছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি আরো বলেন, পুলিশের তৎপরতার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটা যে খালি ইউনিফর্ম পুলিশের জন্য যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সেটার জন্য না, এটা তাৎক্ষণিক যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন। আপনারা যদি মনে করেন যে কোনো কারণে এই ইনফরমেশনটা গোপন রাখা দরকার, আপনি সেটা দিয়েন, সেটা আমরা গোপনীয়ভাবে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অতিবৃষ্টিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোনা সহ হাওড় অঞ্চলের ধানক্ষেত তলিয়ে এতে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের কৃষকরা। ফসল বাঁচাতে অনেকেই কোমর সমান পানিতে নেমেই ধান কাটছেন। দ্রুত সরকারি সহায়তা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। নেত্রকোনায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের ভয়ে হাওরে নামছে না কৃষকরা। পাকা বোরো ধান নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সবকটি নদ নদীর পানি স্থিতিশীল থাকলেও কংস নদীর পানি বিপদসীমার 105 সেন্টিমিটার ও উবদ্দাখালীর পানি বিপদসীমার 74 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ওই 20-30 কাটা ক্ষেত করছিলাম, তো সব ক্ষেত তলায় নিচে, আমরা যে কিভাবে চলাম, আমরা তো কোনো পথ নাই। বৃষ্টি বেশি, রোদ মধ্যে নাই, আমরা কি কায়াম যেটি কাটা হয়েছে এটি হলো তাতাছে না বৃষ্টির দা। এখন ধান কাটাত বাড়াইছি, ধান কাটতাছি না, প্রচুর বৃষ্টি হইতেছে, সব ক্ষেত তল পড়ে গেছে, পানি উড়ে গেছে গা। আমরা কি করা? সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো ধান উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আকস্মিক বন্যা ও পানি বৃদ্ধির কারণে বেশিরভাগ জমির ফসল পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার 137টি হাওরে মোট 2,23,550 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 14 লাখ মেট্রিক টন ধান। এক সপ্তাহের বৃষ্টি আর দমকা হাওয়ায় কুড়িগ্রামের কৃষকদের দুর্ভোগ চরমে। বোরো ধান কাটা ও মাড়াই নিয়ে তারা পড়েছেন বিপাকে। অনেক কৃষকের ধান পুরোপুরি পেকে গেলেও সময় মতো কাটতে না পারায় বাতাসে পড়ে গেছে জমিতে। এতে ফসল কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে ক্ষতির শঙ্কা। 5-7 দিন থেকে ধান এইরকম রয়েছে, ধানের গাছ অন্যরকম হয়ে গেছে, ধান খাওয়াও যাবে না, ওই ধান মনে হয় ফেলে দেওয়া লাগবে। কাটতে 3-4 দিন হয়, এখন বৃষ্টির কারণে ধান ডাঙাইতে পারতেছি না, ধান এখন পচি গেছে। এই ধান রাখবো না রাখবো চিনতে পারছি না, অস্থির হয়ে গেছি। আবহাওয়া অনুকূলে না থাকলে এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাওড় অঞ্চলের 6 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে 3রা মে থেকে বোরো ধান সংগ্রহ শুরু হবে। পূর্ব নির্ধারিত 15ই মের পরিবর্তে নতুন সময় ঠিক করেছে সরকার। 6 জেলার নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জে কৃষকদের বোরো ধান এবং চাল সংগ্রহ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দেশের অন্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি 15ই মে থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হবে। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার বেলা 11টায় দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এই শ্রদ্ধা জানান। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক নির্বাচিত সরকার আজ ক্ষমতায় এসেছে। এই সরকারের কাছে শ্রমজীবী মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা, যা বহু বছর আদায় হয় নাই, সেগুলো কিছু এখন তারা চায় যে এটা হোক। কাজে খালি শ্রমিক না, আমি বলবো দেশের অর্থনীতি, দেশের শ্রমজীবী মানুষ, দেশের সাধারণ মানুষ, অনেকের স্বার্থ এখানে জড়িত। সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান কাল রোববার রাত 9টায় তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। এদিকে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে 22 এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন, কিন্তু নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ প্রদান করেন। ওনারা ওনাদের রিলিভেন্ট ডকুমেন্ট নিয়ে উপস্থিত ছিলেন এবং আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। গাজীপুরে অর্থনৈতিক অঞ্চল, রংপুরে 1000 শয্যার নতুন হাসপাতাল এবং নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রায় প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। রোববার থেকে শুরু হতে যাওয়া 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে এইসব প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকেরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিং করবে মন্ত্রিপরিষদ বিভাগ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 3 মে থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের নিয়ে এই সম্মেলন শুরু হবে। মোট 34টি অধিবেশনের জেলা প্রশাসকদের 498টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। এর আগে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা দেখছেন সংবাদ দুপুর। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ দুপুর। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দেশের অর্থনৈতিক সংকট, ডলারের ঊর্ধ্বগতি এবং টাকার অবমূল্যায়নের প্রভাবে চাপে পড়েছে রিকন্ডিশন গাড়ি বিক্রি। গাড়ি বিক্রি কমে যাওয়া, আমদানির হ্রাস এবং শুল্ক বৈষম্যের কারণে ঘাটতিতে স্থবিরতা দেখা দিয়েছে বলে দাবি করেছে আমদানিকারকদের সংগঠন বারভিডা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারভিডার নেতারা। তারা বলেন, 2024 সালের অগস্টের পর থেকে দেশে গাড়ি বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা মানুষের ক্রয় ক্ষমতার হ্রাসের ইঙ্গিত দেয়। একই সঙ্গে জাপান থেকে গাড়ি আমদানিও কমে গেছে। সংগঠনটির দাবি, রিকন্ডিশনড গাড়ির ওপর 129% থেকে 826% পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের ফলে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। অভ্যন্তরীণ বৈশ্বিক নানা কারণে দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জপূর্ণ অবস্থা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, আমদানির জন্য বৈদেশিক মুদ্রা স্বল্পতা, উৎপাদনকারী দেশে গাড়ির মূল্য বৃদ্ধির কারণে বারবিলের সদস্যগণ কর্তৃক মোটরযান আমদানি ব্যবসা বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। দেশের জনগণের কল্যাণ, শিল্প, কৃষি উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য সহ সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারকে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করতে হবে। নতুন গাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে।
40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন সংবাদ দুপুর।